দেখো আজকে আমাদের দুইটা টপিক নিয়ে পড়াশোনা করবো, একটা হলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব, যেগুলো গত ক্লাসে আমরা বিস্তারিত শিখলাম, ওইগুলো শুধু একটু বলছে। আরেকটা টপিক কি আছে এখানে আমাদের, আরেকটা টপিক আছে আমাদের দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের অম্ল এবং ক্ষারক ধর্ম নিয়ে পড়বো। ক্ষারক কেন বলছে এখানে, তার কারণ এখানে কিছু ক্ষারক আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয় না, এই জন্য ক্ষার বলা হয়নি, ক্ষারক বলা হয়েছে। তো যাই আমরা বিস্তারিত পড়ি। তো প্রথম আসলে দেখো এটা, তো এখানে দেখো আমাদের তিনটা জিনিসের কথা বলছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ। মেইনলি পর্যাবৃত্ত যে ধর্মগুলো আমরা পড়ে আসলাম অনেকগুলো, এর মধ্যে মেইন হলো এই তিনটাই, ঠিক আছে? তো এই তিনটা নিয়ে একটু বলছে। তো প্রথমে যদি বলি এই তিনটা হলো মেইন, এখানে যদি বলছে দেখো মেইন এই তিনটা। আয়নীকরণ শক্তির উপরে আকারের প্রভাব, প্রথমে আসছে আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আর কি, বিভিন্ন নিয়ামক। আকারের প্রভাব আমরা পড়ছিলাম যে আমরা জানি যে আকার প্রভাব কিভাবে প্রভাব ফেলে। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয়, আকার ছোট হয়, এবং আকার ছোট হয় জন্য কি হয়, বহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন প্রতি কেন্দ্রীয় নিউক্লিয়াসের জোরালোভাবে আকর্ষণ বাড়ে, তখন কি হয়, আয়নীকরণ শক্তি কি হয়, বৃদ্ধি পায়। এটা জানি যে পর্যায়ক্রমে কি হয়, বাড়ে। আবার গ্রুপের ক্ষেত্রে কি দেখছিলাম বলতো, একই গ্রুপের উপর নিচে দিয়ে গেলে কি হয়, একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হতে থাকে, যার কারণে কি হয়, কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বহিষ্ঠ ইলেকট্রনে কি হয়, সম্পর্কটা কমে যায়, আকর্ষণ কমে যায়, যার কারণে কি হয়, ইলেকট্রনের শক্তিও কমে যায়, ইলেকট্রন মানে আয়নীকরণ শক্তি কমে যায়। তো এটা আমরা জানছিলাম। তাহলে আকার উপর এই দুইটা ধরনের সম্পর্ক আছে, ওকে? তাহলে বললাম। এখন দেখো এখানে যেটা বলছে আর কি ওরা ওইভাবে, যে উপশক্তি স্তরের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, দেখো আমরা যখন এই যে কথাগুলো বলতেছিলাম ভেতরে একদম এক কথায়, যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলাম মানে কি, মানে নতুন ইলেকট্রন যুক্ত হচ্ছে না। তো এস এ যদি মনে করি, এস এর পর পি, তারপর ডি, তারপরে এস এ দুইটা হলে তারপর কোথায় যাবে, পিতে, পি পূর্ণ হলে এসে যায়, তার মানে কি ওই যে ইলেকট্রন বাড়তেছে ডান দিয়ে যাচ্ছে ওটাই। তাহলে উপশক্তি স্তর বাড়ার ক্ষেত্রে কি হয় বলতো, যখন উপশক্তি স্তর বাড়ে তখন কি হয়, আয়নীকরণ শক্তি কি হয়, বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? ওকে। মানে সেক্ষেত্রে কি বলতো, একই শক্তি স্তরে থাকতে হবে, একই প্রধান শক্তি স্তরে। আবার যদি বলি সামষ্টিকভাবে, যদি আমরা কক্ষপথ চেঞ্জ করে যাই, মনে করো প্রথম কক্ষপথ, এটা প্রথম কক্ষপথে শুধুমাত্র একটা অরবিটাল আছে, উপশক্তি স্তর আছে এক, পরটা কি আছে, এস পি। তাহলে বাড়তেছে ধীরে ধীরে, এই বাড়া বললে হবে না, একই শক্তি স্তর বাড়ার ক্ষেত্রে বললে কি হবে, আর এক শক্তি বৃদ্ধি পাবে। সামষ্টিকভাবে যদি বলি যে আমার শক্তি স্তর যদি 10টা হয়, সেক্ষেত্রে তো আরো অনেকগুলো উপশক্তি স্তর হলো, একে দুই আছে, একটা আছে, দুইটা, তিনটা, সবগুলো যোগ করলে তো অনেক উপশক্তি স্তর। এটা হলো গ্রুপ ভিত্তিক ক্ষেত্রে যদি বলতে পারি। তো গ্রুপ ভিত্তিক ক্ষেত্রে যদি আমাদের শক্তি স্তর বাড়তেছে মানে কি, সামষ্টিকভাবেও শক্তি স্তর বাড়তেছে, এগুলো বলা যায়। আসলে পেছনের কথা বলার কোনো দরকারই নেই, আমরা ডাইরেক্ট ওই এক কথাই বলবো, যে সহজ কথাগুলো বলছিলাম, ঠিক আছে? পরীক্ষা আসলে ওইভাবেই বলবো, তো এগুলো বুঝছো? তো এখানে বলছে দেখো, আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক বৃদ্ধি হলে কি বলতো, ডিতে বেশি পি এস, যেটা বললাম আর কি, ডি তো পরে আসে পি এর পরে, এই জন্য কি ইলেকট্রন সেখানে বেশি যায় শেষ কক্ষপথে, এই জন্য সেখানে আয়নীকরণ শক্তি বেশি, এগুলো বলছে। আবার দেখো আমরা একটা জিনিস, এই যে আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম আমরা পড়ছিলাম, সেখানে কি দেখছিলাম বলতো, যে আমরা জানছিলাম যে একটা শক্তি স্তর যদি মানে পরিপূর্ণ থাকে, যেমন 18 নম্বর গ্রুপের মৌলগুলার আয়নীকরণ শক্তি সর্বোচ্চ, এবং যদি অর্ধপূর্ণ থাকে সেক্ষেত্রে কি মোটামুটি ভাবে তারা সুস্থিতিশীল অবস্থায় থাকে, আয়নীকরণ শক্তি বেড়ে যায়। যেমন আমরা কিছু ব্যতিক্রম পড়ছিলাম, বেরিলিয়াম এবং বোরন, ঠিক আছে, এগুলো পড়ছিলাম, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো পড়ছিলাম। তার এখানে এগুলো পড়ছিলাম কি বলতো, সুস্থিতি অবস্থা লাভ করার কারণে ব্যতিক্রম ঘটে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তো এগুলো আমি আর বিস্তারিত বলতেছি না। তো এখানে বলছে দেখো, পূর্ণ উপশক্তি স্তরে কি বলতো, আয়নীকরণ শক্তি বেশি, তারপরে অর্ধ, তারপরে কি আংশিক, এগুলো জানি। তো এই যে এখানে বলছে ফ্লোরিন পরমাণুর সব থেকে ছোট হয়, সব থেকে সত্ত্বেও ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, ওই ইলেকট্রন আসক্তি চলে আসি আমরা। তাহলে এটা শেষ হলো আয়নীকরণ শক্তি। এখন হলো কি ইলেকট্রন আসক্তি, আকারের উপরে এটা কি ডিপেন্ড করবে। তো আমরা জানি সাধারণত কি হয় বলতো, নর্মালি আকার ছোট হলে কি হয়, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হবে, আয়নীকরণ শক্তি বেড়ে যায়, কেননা কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বহিষ্ঠ শক্তি স্তরের জোরালোভাবে আকর্ষণ বৃদ্ধি পায়। এবং এখানে যদি বলি আমাদের মানে কার্যকর নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায়, যার কারণে বহিষ্ঠ শক্তি স্তরের সাথে একটা সম্পর্ক ভালো হয়। তো এটা মিললে হয়, ওকে, আমরা জানি। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিলে কি হয়, আকারও কি হয়, ছোট হয়ে আসে। তো আকার ছোট হতে সাথে সাথে কি হয়, ইলেকট্রন শক্তি বাড়ে। তবে গ্রুপ ভিত্তিকে একটু ব্যতিক্রম আছে, গ্রুপ ভিত্তিকে আকারে একটু কি আছে, ব্যতিক্রম একটু আছে, সেটা হলো আমাদের কি দেখছিলাম, ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে, তোমরা জানো তাহলে এগুলা। হ্যাঁ, এর একটা ব্যতিক্রম আছে এখানে। আর বাকি যদি বলি গ্রুপ বি থেকে কি হয়, আকার বড় হওয়ার সাথে সাথে কি হয়, আয়নীকরণ শক্তি কমে, মানে ইলেকট্রন শক্তি কমে। তো এগুলা রিডিং করলেই বুঝবা, এখানে আর কিছু নেই, খালি এই লাইনটা দেখো। এই যে ইলেকট্রন আসক্তির উপর উপশক্তি স্তরের এর প্রভাবকে শিল্ডিং ইফেক্টের কথা বলছে,
বুঝো না, শক্তি স্তর বাড়তে কি হয়, এই যে আয়নীকরণ শক্তি কমে গেল, কারণ শিল্ডিং এফেক্ট, শিল করে রাখলো মানে আবরণ করে রাখলো আগের শক্তি স্তরগুলো, এইগুলো বলছে। তো এখানে আর কিছু বলার নাই, দেখছো, এগুলোই বলছে বারবার। তারপরে তড়িৎ ঋণাত্মকতার উপরে যদি বলি, তড়িৎ ঋণাত্মকতা আমরা তো জানি, এটা ওই যে ইলেকট্রন আসক্তির মতো মোটামুটি, যে এই যে একই পর্যায়ের বাম থেকে ডান দিলে কি হবে, আকার ছোট হয় এবং সেক্ষেত্রে কি হয়, কিন্তু নিউক্লিয়াসের সাথে বস্তু শক্তি স্তরে জড়িতভাবে আকর্ষণ বেড়ে যায়। এই কথাটা একটা মুহূর্তের মতো থাকবে, যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে নতুন ইলেকট্রন যুক্ত হতে থাকে, ফলে কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বস্তু শক্তি স্তরের ইলেকট্রনের জড়িতভাবে আকর্ষণ বৃদ্ধি পেয়ে থাকে, যার কারণে কি হবে এখানে বহিরাগত ইলেকট্রনের প্রতি কি থাকবে, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকে, যার কারণে কি হবে আয়নীকরণ মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে। ওকে, এটা হলো কি, তাহলে আকার ছোট হচ্ছে এবং আমাদের বাড়তিছে, এবং গ্রুপ ভিত্তিক কি হবে, নতুন নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে কি হবে বলতো, কিন্তু নিউক্লিয়াসের সাথে বহিস্থ শক্তি স্তর ইলেকট্রনের কি হয়, সম্পর্ক ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, মানে আকর্ষণ হ্রাস পেতে থাকে, যার কারণে কি হবে ওই যে বহিরাগত ইলেকট্রনের প্রতি কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ কমতে থাকবে, এই কারণে কি হবে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে। এইগুলাই, এবং সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, ফ্লোরিন। ওকে, তো এইগুলো শেষ। এখন আমাদের মেইন পড়ারে আসি আমরা আজকে, এটা একটু বিস্তারিত পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের অম্ল এবং ক্ষারক ধর্ম, রাসায়নিকভাবে এই দুইটা ধর্মে আমরা মিলে অন্যগুলো দেয়নি কি বেশি, সেজন্য এই দুইটাই মিললে আমাদের এখানে পড়াশোনা করতে হয়, আরো তো আছে ওইগুলো ইম্পর্টেন্ট না আমাদের জন্য, অত পড়তে হয় না। দেখো তো যেটা আমরা এখানে পড়বো, যে এখানে যে মেইন কনসেপ্ট সেটা হলো যে পর্যাবৃত্ততা একটা আমরা পড়বো, কি বলতো পর্যাবৃত্ততা, সেটা কেমন, সেটা যদি তোমাকে বলি, দেখো এই যে দুইটা পর্যায়ের কথা বলতেছি না আমরা এখানে, একটা কি বলতো 2 আর 3, তাই না, 2 এবং 3। দেখো আমরা একটা জিনিস জানি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয়, যে ধাতু ধর্ম থেকে অধাতু ধর্ম আসে, মাঝে কি অপধাতু আসে, ধাতু, তাহলে এগুলা যেহেতু কক্ষপথে ইলেকট্রন কম থাকে সেহেতু সহজে ত্যাগ করতে পারে, এই জন্য ধাতু হয়। আর এগুলা কি বলতো গ্রহণ করে, এই জন্য কি হয় মাইনাস হয়, অধাতু, মাঝে অপধাতু যেগুলো মাঝামাঝি থাকে 4টা ইলেকট্রন থাকে এরকম। ওকে, আমরা জানি এগুলো, তাই না। তো এখন দেখো এই যে ধাতুর অক্সাইড, যেটা আমরা ক্ষার কাকে বলি, মেইলে ক্ষার বলতে সাধারণভাবে যদি বলি যে মেইলে ধাতুর অক্সাইড যেগুলা, ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড কি বলছিলাম, ধাতুর অক্সাইড বিয়ে বাড়ি না, ধাতুর অক্সাইড গুলো মেইলে কি হয় বলতো, ক্ষার না, তাহলে ক্ষার কারা তৈরি করে বলতো, ধাতু। আমরা এটাকে পড়ছিলাম না, ওই যে অম্ল এবং ক্ষারের পড়ছিলাম না, ওই শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে পড়ছিলাম, ওখানে কি পড়ছিলাম যে আমরা ধাতু মানে সোডিয়াম লবণের ক্ষেত্রে যে ধাতু অংশটা এটা কোথা থেকে আসলো, ক্ষার থেকে, তার মানে ক্ষারের মধ্যে অবশ্যই কি থাকে, ধাতু থাকে, ক্ষারের মধ্যে কি থাকে, এবং অধাতুর মধ্যে কি মেইলে কি থাকে না, ধাতু থাকে না। তো অধাতুর অক্সাইড মেইলে কি বলতো অম্ল হয়ে থাকে, ঠিক আছে, মেইলে অম্ল হয়ে থাকে। ওকে, তাহলে এগুলো বুঝতে পারছো নাকি। তো তাহলে বোঝা যাচ্ছে যেহেতু আমাদের এই যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, ধাতব ধর্মধীদের কমে থাকে না, তার মানে তার কি বলতো ক্ষারীয় ধর্মধীদের হ্রাস পায় না বৃদ্ধি পায়, হ্রাস পাবে। তার প্রথমটার ক্ষারীয় ধর্ম সর্বাধিক হবে, দ্বিতীয় তাহলে কি হবে, যেহেতু ধাতু থেকে অধাতু আছে মানে কি ক্ষারীয় ধর্মধীদের হ্রাস পাচ্ছে, এবং এক পর্যায়ে কি হবে ধীরে ধীরে অম্লীয় ধর্ম আসবে। তবে যখন দেখো ক্ষার থেকে ধাতু মানে অধাতু ডাইরেক্ট হচ্ছে না, কমানো হচ্ছে না, তখন মাঝ পয়েন্টে কি হবে, তাহলে এমন একটা যৌগ হবে সেটা উভধর্মী হবে। তো মাঝে এসে কি হবে, যেমন অ্যালুমিনিয়ামের অক্সাইড যেটা, এটা হলো ক্ষারধর্মী এবং অম্লধর্মী উভয়, তাহলে মধ্যবর্তী অক্সাইডগুলো কি হয়, উভধর্মী হয়। বুঝতে পারছো, তখন একবারে তো কনভার্ট হতে পারে, যেমন আমরা জানি এখানে যে মেটালয়েড অবধাতু মাঝামাঝি গুলো হয়, ঠিক আছে, ঠিক এমন কি হয় আমাদের উভধর্মীয় হয় যৌগগুলা, অম্ল ধর্ম থাকে এবং ক্ষার ধর্ম থাকে। এটা হলো পর্যাবৃত্ততা এখানে, বুঝতে পারছো, এটা হলো মেইন থিম বেসিক এখানকার। তো এখন কি যেটা জানতে হবে সেটা হলো মুখস্থ বিদ্যা জানতে হবে, কি করতে হবে, কিছু মুখস্থ জিনিস। তো আমি একটু বুঝাই দিব, অনেক কিছু আছে এখানে বোঝানো করার মতো, নিচে না, তো সেভ করে রাখছি আমি। তো এখন দেখো কি বলছি, পরের সারণী দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলো মৌলসমূহের অক্সাইডের অম্ল এবং ক্ষারক ধর্ম, মৌলসমূহের আণবিক শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা থাক সমস্যা নেই প্রভৃতি ধর্মের পার্থক্যের উপর নির্ভরশীল। যে বললাম যে এই যে ধাতুগুলোর মনে করো অম্লত্ব বা ক্ষারত্ব, এগুলো কি এই যে আমাদের এই যে পর্যায়ভিত্তিক ধর্মগুলোর উপরে নির্ভরশীল, এটা বলছি আর কি।
তো আমরা জানি দেখো এই যে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে প্রথম হলো কি লিথিয়াম, তারা বেরিলিয়াম। তো লিথিয়াম, বেরিলিয়াম এবং তৃতীয় পর্যায়ে কি বলতো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো কি ধাতু না? এগুলা ধাতু। তারপরে কি ওগুলো বাকিগুলো কি অধাতু না? বাকি যেগুলো বললাম না। অক্সিজেনের সাথে এই সকল মৌল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কি করে আয়নিক ধাতব অক্সাইড তৈরি করে। তাহলে ধাতুগুলো কি করে বলতো অক্সাইড তৈরি করবে না, ধাতব অক্সাইড। ওকে, এবং ধাতব অক্সাইড সময় কি বলতো ক্ষারধর্মী। একটা বললাম যেগুলো ধাতব অক্সাইড কি বলতো ক্ষারধর্মী। আবার এই সকল আবার একই পর্যায়ের বাম থেকে ডান দিকে ক্রমান্বয়ে ধাতব ধর্ম কি হতে পারে হ্রাস হতে থাকে, এবং ডান দিকে শেষে ধাতুটির মধ্যে কি থাকে ধাতব অধাতব মিশ্র একটা কি থাকবে ধর্ম থাকবে না, মানে একবারে তো চেঞ্জ হয় না, কি হবে মাঝামাঝি একটা বস্তু না, হ্যাঁ উপধর্মী নেবে। ওকে, যেমন এটা আমরা কি অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইডের বেলায় আমরা এটা লক্ষ্য করতে পারি। আমি যেটা বললাম অ্যালুমিনিয়াম অক্সাইড কি উপধর্মী অক্সাইড, এটা ক্ষারও তৈরি করে এবং অম্ল তৈরি করে। যেমন আমাদের ধাতুর গোত্রে ধাতু এবং অধাতুর মাঝে কি ছিল অপধাতু, ঠিক এমনটা এই যৌগের মাঝে কি হয় একটা মিশ্র একটা ধর্ম থাকে। ওকে, এটাই বলছে। তারপর দেখো কি বলছে এখানে, আবার দেখো দ্বিতীয় পর্যায়ভুক্ত কি বলতো বোরন, কার্বন, নাইট্রোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা মান কত বলতো 2 এর বেশি, কিন্তু হয় কি বলতো এরা অধাতব মৌল। এবং তৃতীয় পর্যায়ে কি বলতো সিলিকন থেকে শুরু করে অ্যালুমিনিয়ামের পরে কি সিলিকন, ফসফরাস, সালফার প্রভৃতি অনুরূপভাবে অধিক তড়িৎ ঋণাত্মক হয় এইসব অধাতব মৌল কি অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী অক্সাইড তৈরি করে। আরেকটা ছিল ধাতব অক্সাইড, এটা কি বলতো সমযোজী অক্সাইড, মানে এখানে কিন্তু ওটা ছিল কি আয়নিক অক্সাইড মানে ধাতব অক্সাইড, এটা হলো কি সমযোজী অক্সাইড তৈরি করে। আমরা এটা জানি, আমরা জানি কিন্তু অধাতুর গুলো কি থাকে বলতো আয়নিকরণ শক্তি অনেক মানে থাকে, তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি থাকে। একেবারে বাম থেকে ডান দিকে গেলে কি হয় তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়, আর অধাতুগুলো ডানি আছে। ঠিক, অধাতব সমযোজী অক্সাইড সময়ের মধ্যে উচ্চ জারণ সংখ্যা যুক্ত অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি করে অম্ল উৎপন্ন করে। কারা বলতো যাদের উচ্চ জারণ সংখ্যা আছে। তো এটা বলতে কি বোঝাচ্ছি একটু পর বোঝাচ্ছি। তার মানে এই যে অধাতব অক্সাইড যেগুলো আছে এগুলো কি মেইনলি অম্ল তৈরি করে না, অম্লধর্মী আমাদের কোনো যৌগ তৈরি করে অক্সাইড তৈরি করে, এটা জানলাম। এদের কি বলা হয় বলতো অম্ল ধর্মীয় অক্সাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইড বলা হয়। তাই এখানে একটা জিনিস বলি তোমাদেরকে ক্লিয়ার করি। তো বিষয়টা কি দেখলাম যে ধাতুর অক্সাইড যেমন ধাতু অক্সিজেনের সাথে যুক্ত করে কি হলো বলুন তো সোডিয়াম অক্সাইড। আচ্ছা কি হলো মনে করো একটা সোডিয়াম অক্সাইড দিলাম, সোডিয়াম অক্সাইড এটা একটা সোডিয়াম অক্সাইড 5টা সোডিয়াম একটা অক্সাইড, ঠিক আছে, তাহলে এটিও সোডিয়াম অক্সাইড। ওকে, তাহলে দেখো এরকম একটা হলো, এটা ধাতুর অক্সাইড। এখন যদি বলি তোমাকে আমি কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি হলো বলো তো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে এগুলো অক্সাইড। তাহলে এই যে ধাতুর অক্সাইড কি বলতো কার ধর্মী, এটা হলো কি অম্লধর্মী। তবে অলওয়েজ এরকম হয় না, নিরপেক্ষ হয়। ঠিক আছে, আমরা একটু পরে পড়বো এটা। তো এটা বললাম। এখন কথা হলো একটা জিনিস, এই যে এটা কি বলতো এটা কি হলো বলতো অধাতুর অক্সাইড না। ওকে, এটা থেকে কি তৈরি হয় বলতো অম্ল তৈরি হতে পারে। কিভাবে বলতো এই যে কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে আসলে অম্ল বা ক্ষার তৈরি করে কিভাবে, এই যে অক্সাইডগুলো বললাম না ধাতব অক্সাইড অধাতব অক্সাইড এগুলো পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে ওই জিনিসটা তৈরি করে। যেমন এটা পানির সাথে যদি বিক্রিয়া করি কি তৈরি করে বলতো কার্বনিক অ্যাসিড। সো এই যে এটা যদি বলি এটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার, এই জন্য বলি ক্ষার ধর্মী অক্সাইড, বুঝতে পারছো? ওকে, কারণ পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে কি তৈরি ক্ষার, এটা পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে অম্ল। তবে সকল যৌগে কিন্তু এরকম কি হয় না, অধাতব অক্সাইডগুলো মেনলি যদি বলি সবাই কিন্তু কি হয় না অক্সাইড হলে সেটা কি হয় না অম্ল বা ক্ষার হয় না, ব্যতিক্রম আছে। মানে কিছু আছে অক্সাইড হওয়া সত্ত্বেও কি নিরপেক্ষ, অক্সাইড হওয়া সত্ত্বেও নিরপেক্ষ। আবার কিছু হয়তো উপধর্মী আছে কিছু, ওই যে মাঝামাঝি যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা বলছিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড টু এটা কি বলতো উপধর্মী একটা অক্সাইড, অর্থাৎ এটা অম্ল এবং ক্ষারক উভয় হিসেবে কাজ করে, একটু পর আমরা দেখবো। তো এই যে যেটা বলতেছিলাম দেখো, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড থেকে কি তৈরি হয় বলতো কার্বনিক অ্যাসিড। তাহলে এই যে এটা বলা হয় এই অ্যাসিডের এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। কি বলা হবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। কি বলা হবে তাহলে এটা বলবে যে কার্বনিক অ্যাসিডের অ্যাসিড অ্যানহাইড্রাইড কোনটা কোনটা, কারণ এটা থেকে তৈরি হয়েছে পানি যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি, বুঝতে পারছো? এখন অ্যাসিড অ্যানহাইড্রাইড কাকে বলা হয়? ওকে, তাহলে এই যে এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড শব্দটা আমরা বুঝলাম। ওকে ওকে,
এখন যেটা আমাদের একটু জানতে হবে যে দেখো এই যে এখানে একটা জিনিস বলছে, কি বলছে বলতো, এই যে অধাতুর অক্সাইডগুলো কি বললাম আমরা, অম্ল অম্লধর্মী হয়। তবে সেক্ষেত্রে আরেকটা আমরা বিশেষণ যোগ করে দিছি, কি যোগ করেছি বলতো, বিশেষণ, সেটা কি বলতো, উচ্চ জারণ সংখ্যার অক্সাইডগুলো। তার নিম্নগুলোর কারণ তার মানে কি হয় না বলতো, অম্ল হয় না। আমি একটু আগে বললাম সকল অক্সাইডে কি নয়, অম্ল হয় না। সবাই কি অম্ল হয়? কিছু আছে কি হয়, নিরপেক্ষ হয়, অম্ল না ক্ষারও না। তো এখানে বলছে দেখো সমযোজী অক্সাইডগুলোর মধ্যে উচ্চ জারণ সংখ্যার অক্সাইডগুলোই শুধু কি বলতো, অম্লধর্মী, পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে। তাহলে উচ্চটা কত, একটা সীমা আছে না, আছে কিনা? তো আমি এটা লিখে নিবা, বই নাই। তো মেনলি যাদের জারণ সংখ্যা ওই অধাতুর জারণ সংখ্যা 3 অথবা 3 থেকে বেশি, 3 অথবা 3 থেকে বেশি যে সকল অক্সাইডের মানে ধাতু মানে অধাতুর, যে সকল অক্সাইডের মধ্যে তাদের জারণ মানটা 3 অথবা 3 এর বেশি, তারা মিলে কি বলতো, অম্লীয় অক্সাইড। অক্সাইড বুঝতে পারছো? তাহলে 3 এর কম হলে কি হবে, ক্ষারীয় না, নিরপেক্ষ। নিরপেক্ষ। আচ্ছা হ্যাঁ এটা যদি দিলাম আমি, হলো না, বইয়ে যেমন সব লিখতে হবে, এটাতে 3 থেকে কম মানে এটাই, এটাই তো। ঠিক আছে। ওকে, তাহলে নিরপেক্ষ এটা অক্সাইড, বুঝতে পারছো? এখন আমরা দেখবো একটু পরে, দেখি। ওকে, তাহলে এখন কি বলছে, নিম্ন জারণ সংখ্যার অধাতু অক্সাইডগুলো কি সামনে কি হয়, নিরপেক্ষ বলছে, ঠিক আছে। এই যে এখানে বলছে দেখো, এই যে এগুলোর মধ্যে আমার কথাগুলো এখন তুমি মিলিয়ে নাও। এই দেখো যেমন আমরা দেখলাম কি, এই যে কার্বন ডাই অক্সাইড কি বলতো, একটা ক্ষারধর্মী অম্লধর্মী। অম্ল হ্যাঁ দেখো, তাহলে এখানে দেখো তো কার্বনের জারণ মান কত, +4 কার্বনের জারণ মান কত, +4। কারণ এখানে দেখো এর কত, একটার জন্য 2 -2, দুটার জন্য কি -4, এখানে কত +4, তার মানে 4, 3 এর বেশি না। ওকে ওকে, আবার এই যে এটা দেখো এখানে কত বলো তো, অক্সিজেনের জন্য কত হয়েছে, তাহলে 10, এখানে কত +5 2 ভাগ 5 হয়, তাই না? বুঝতে পারছো, তার মানে কি বেশি, এর জন্য কিন্তু এগুলো অম্লধর্মী। বাট এই যে এগুলো দেখো বলছে এগুলো নিরপেক্ষ। কার্বন মনোক্সাইডে কত বলো তো, +2 2 -2 +2, তার মানে কি এটা কি বলো তো, ছোট 3 থেকে ছোট। এটা দেখো কত বলো, এটা কত 2 -2, এটা কি বলো তো +1 +1 +1, বুঝতে পারছো, 2 সমান হয়ে গেলো। এটা কত বলো তো, -2 -2 +2, বুঝতে পারছো কেন? আরো একটা আছে, পানি পানি। তার মানে এইগুলো অক্সাইড গুলো মিলি হয়ে থাকে। তাহলে এটা তোমরা মনে রাখতে পারো নিরপেক্ষ। যদি পানিকে আমরা কি বলে থাকি, এটা একটু দ্বন্দ্ব আছে এখানে, এটা বলা যায় পানি, আবার এটা ব্যাপার আছে, এটা কি বলতো, পানি অনেক সময় উভধর্মী বলা হয়, বুঝতে পারছো? পানি কি করতে পারে বলো তো, কি হতে পারে? পানি নিরপেক্ষ। এসপ্লাস দিতে পারে না, হ্যাঁ দিতে পারে। এসপ্লাস দিতে পারে, তার মানে কি হলো, এসি ওকে OS মাইনাস ওয়েস্ট মানে দিতে পারতেছে, ও, কি খারাপ হলো না? ওকে, এটা একটা জিনিস হলো। আরেকটা জিনিস হলো কি, পানিকে আমরা কি বলি বলো তো, এই যে না, এই যে পানিতে অক্সিজেনের মুক্ত ইলেকট্রন আছে না, যারা এরা কি মুক্ত ইলেকট্রন দান করতে পারে, যারা মুক্ত ইলেকট্রন দান করতে পারে তাদের কি বলি আমরা, জানো না? এটা লুইস ক্ষার বলা হয়। লুইস ক্ষার হ্যাঁ, লুইস আর যারা গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা একটা লুইস অ্যাসিড। তারা এরা গ্রহণ করে, এদের অষ্টক সংকোচন থাকে, কি থাকে বলো তো? অ্যালুমিনিয়াম শেষে কয়টা ইলেকট্রন ছিল, 3টা। 3টার সাথে সমাধি করে তার কয়টা হলো, 6টা হলো। তার কি পূর্ণ হয়েছে, না লাগে কয়টা, 8টা 8টা আছে, 6টা। এই জন্য তার অষ্টক সংকোচন, সে একজন ইলেকট্রন নিতে পারে অন্যের কাছ থেকে। এই জন্য এটা কি বলতো, লুইস অ্যাসিড। ইলেকট্রন প্রতি আকর্ষণ থাকে, এটা লুইস অ্যাসিড বলি আমরা। এটা কোন জায়গায় আছে এই পড়াটা? এগুলা পড়বো আমরা পরিবেশ রসায়নে, আচ্ছা ঠিক আছে। জৈব রসায়নে অনেক আসে এগুলা, লুইস অ্যাসিডের অনেক বিক্রিয়া দরকার পড়ে, অনেক বিকারকে সাহায্য করে, প্রভাব হিসেবে কাজ করে। দেখান দেখি দুইটা, কি আরেকটা দেখান দেখি। লুইস এগুলা বেরিলিয়াম ক্লোরাইড, না, বোরন, বোরন Cl3 Cl5। তাহলে বোরনের কত আছে বলো তো? অক্সাইড বেরিলিয়ামটা হয়, যেমন বেরিলিয়াম ক্লোরাইড, এটা আয়রন ফেরিক ক্লোরাইড, এটা হয়। ক্লোরাইড। আবার পোলারিত আয়ন হিসাবে এটাও, এটা তো ওটা প্রভাব হিসেবে কাজ করে। এটা তার বোরন ট্রাইক্লোরাইড, এটা ব্যবহার করা হয়। এগুলো আছে অনেক।
অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন বললাম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড হতে পারে, তাহলে এরকম আছে, বোরন ট্রাইক্লোরাইড এগুলো আছে। অ্যামোনিয়া তো না আমি কি বলবো, অ্যামোনিয়া হয় না, উপরে মুক্ত ইলেকট্রন থাকে। এটা হ্যাঁ, কিন্তু এই অষ্ট সংকোচন আছে, অষ্ট সংকোচন আছে আছে কি? নাই, এর 5টা ছিল না, 5 আর 3 3 8টা হয়েছে। এটা দেখো দিতে পারে, এজন্য দিতে পারার জন্য কি হবে, এই ক্ষার, এটাকে বলা হয় লুইস ক্ষার, বুঝতে পারছো? না আমি এমনিতে বললাম। এগুলো আমরা জানবো পরে, দরকার নেই। তাহলে দেখো আমরা যেটা জানতেছিলাম এখানে এগুলো বললাম, এবং এগুলা যে মনে করো নিরপেক্ষ কারণ সেটাও জানলাম, সাথে আরেকটা কি বলতো, পানীয় বটে, কি বলতো, পানীয়। তো পানীয় কি বলতো, আমরা নিরপেক্ষ বলি, পানিকে কি বলি, নিরপেক্ষ বলি। ওকে, তাহলে আমরা এটা মনে রাখতে পারি, যদি মনে না থাকে শর্টকাটে একটা যোগ যদি বলে নিচের কোনটি নিরপেক্ষ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবা, দেখবা তার জারণ মান কত, 3 থেকে কম কিনা, হলে তো হয়ে গেল। আর এটা মনে রাখার জন্য লেখার সময় তো বুঝলা, ঠিক আছে, অপশন দিলে পারলো, অনেক সময় তো কেউ বললেও তো অ্যান্সার দেওয়া উচিত, তাই না? তাহলে কি কোনো পানি নাই, কি নাই, কোনো CONO কোনো পানি নাই, তাহলে কোনো, তাহলে এটা যদি ভাঙ্গে লেখা যায় কোনো পানি নাই, কো মানে কি, কো নো, এই যে নো পানি নাই মানে কি, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কোনো পানি নাই। তো মনে রাখতে পারো, কোনো পানি নাই দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা হয়ে গেল, আমরা এগুলো বুঝলাম নাকি? এখন তো ঝামেলা আছে কোনো? ওকে, লাইন টু লাইন বুঝাচ্ছি, পরে আবার বলো না যে ভাই এটা বুঝে নি, লাইন মনোযোগ দিবা এখানে, তাহলে সব বুঝবো। আসলে ওইগুলো পড়াই নেই, হ্যাঁ, যেগুলো বুঝো নেই, ঠিক আছে? একদম লাইন টু লাইনই পড়ানো উচিত, তখন এগুলো কথাগুলো বোঝা যায় না। তাহলে এখানে দেখো এই যে একটা চার্ট দেওয়া আছে, এটা দেখাইছে পর্যায় বিদ্যুৎটা দেখাইছে, দেখো লিথিয়াম এগুলো কি তীব্র সবল ক্ষার হবে, বেরিলিয়াম একটু পরে গেছে মাঝামাঝি না, বেরিলিয়াম দেখো, লিথিয়াম বেরিলিয়াম, তারপরে কি বলতো, বোরন অবধাতু, তারপরে এই জন্য কি এটা উভধর্মী, বেরিলিয়ামের অক্সাইডটা কি বলতো, উভধর্মী অক্সাইড। ওকে, এই যে এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে তীব্র সবল, তারপরে দুর্বল হয়ে গেল, তারপরে উভধর্মী, বুঝতে পারছো? ধীরে ধীরে কিভাবে দেখো পর্যায়, তারপরটা দেখো অমধর্মী মৃদু, তারপরে দেখো সবল হয়ে গেল। তাহলে কিভাবে পর্যায়বৃত্ত হচ্ছে, তাই না? ধীরে ধীরে কি ক্ষার থেকে অম্লের দিকে যাচ্ছে, মানে কি উপধর্মী। তাহলে এখানে কি হবে, দুর্বল ক্ষার, এখানে কি হবে, দুর্বল অম্ল, সবল অম্ল, বুঝতে পারছো তো পর্যায়বৃত্তটা কেমন হয়? ওকে, এই যে এখানে বলছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড কি বলতো, উপধর্মী। কেন উপধর্মী একটু পরে আমরা দেখতেছি এগুলো। ওকে, লাইন টু লাইন বোঝা যায়, টু জেড কোনো সমস্যা থাকবে না। ওকে, এই জিনিসটা একটু অনেক বেশি, তো এখানে অনেক পড়া আছে, এই জন্য সময় লাগতেছে। আজকে দেখা যাবে যে 2টা পেজটাই আজকে ক্লাসটা শেষ, 2টা পেজ পড়ি দেখো। তবে মজার কথা হলো এখান থেকে ওইভাবে গ ঘ আসবে না, খ নাম্বার আসতে পারবে, খ নাম্বার এমসি। দেখো দেখো এখানে পানির সাথে একই পর্যায়ের মৌলের অক্সাইডের বিক্রিয়ার ক্ষার এবং অম্ল গঠন। দেখো একই পর্যায়ের মৌলের অক্সাইডের সাথে পানি বিক্রিয়ার এদের ক্ষার ধর্ম থেকে কি হয়, অম্ল ধর্ম ক্রমান্বয়ে কি হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয় না? আমরা দেখলাম যে একই পর্যায়ে বামতে ডান দিলে কি হবে, ধীরে ধীরে অম্ল থেকে ক্ষার হয়ে যাচ্ছে। তাহলে এই যে অক্সাইডগুলো করছে পানির সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে ক্ষার থেকে অম্ল হচ্ছে, এটাই বলছি আর কি। যেমন লিথিয়াম অক্সাইড কি বলতো, পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে কি, এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড এটা সবল ক্ষার, তাই না? এবং তৃতীয় পর্যায়ে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কি, এটাও সবল ক্ষার। এই যে উদাহরণ দিচ্ছে এগুলা, লিথিয়াম হাইড্রোক্সাইডটা কি করছে তাহলে এখানে দেখো তো, এই যে পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে কি করছে, ক্ষার তৈরি করছে। এখানে এটা কি করছে, এটাও ক্ষার তৈরি করছে। আবার দেখো পরে দেখো দ্বিতীয় পর্যায়ে কি বলছে, আবার দেখো দ্বিতীয় পর্যায়ে দেখো বেরিলিয়াম অক্সাইড, দ্বিতীয় পর্যায়ে কি আছে বলো তো, বেরিলিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। যদি এগুলো আমরা একটু দেখে আসি, আবার একটু মনোযোগ না থেকে, দ্বিতীয় পর্যায়ে কি আছে, প্রথম তাহলে আমরা সোডিয়াম সম্পর্কে পড়লাম, সোডিয়াম এবং লিথিয়াম সম্পর্কে পড়লাম, তারপরে কি আসতেছে বলো তো, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, তাই না? তাহলে এখন আমাদের বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কথা বলতেছি কিন্তু এখানে। তাহলে দেখো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের উভয় অক্সাইড কি বলতো, পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। তাই এরা পানির সাথে কোনো বিক্রিয়া করে না বলে কি তৈরি করতে পারে না বলতো, ক্ষার দ্রবণ তৈরি করতে পারে না। তবে এরা কিন্তু এটা কি বলতো, ক্ষার দ্রবণ তৈরি করতে পারে না, তবে কি এরা অবশ্যই কি বলতো, ক্ষারীয় বটে, তবে ক্ষার দ্রবণ তৈরি করতে পারে না। তবে বেরিলিয়াম তো আমরা জানি একটু দেখলাম উভধর্মী,
ক্ষার তো অবশ্যই সে ক্ষারীয় এবং অম্লীয় উভয়। তো ম্যাগনেসিয়াম কি বলতো, ম্যাগনেসিয়াম তো ক্ষারীয়। তাহলে এটা দেখো বেরিলিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড হিসাবে পানির সাথে এসিডের সাথে কি করবে, লবণ এবং ক্ষার সাথে বিক্রিয়া করার মাধ্যমে কি মানে লবণ তৈরি করে, মানে মিললাম সহজে বুঝে দিই। তাহলে কি বুঝলাম এখানে, প্রথম কথা ডিপলি বুঝাবো নাকি ফাঁকিবাজ দিব এখানে, যেগুলো আগে পড়েছিলাম যে পানিতে কেন দ্রবিত হয় না, জানো তো নাকি কোনো একটা যৌগ বলছিলাম না আগে, বেরিলিয়াম অক্সাইড কেন পানিতে দ্রবিত হয় না, বুঝলাম কি। তাহলে এখানে দেখলাম আমরা দুইটা অক্সাইড নিয়ে কথা বললাম আমরা, একটা হলো কি বলতো বেরিলিয়াম অক্সাইড, আর কি বলতো ম্যাগনেসিয়াম অক্সাইড, দুইটা অক্সাইডের কথা বললাম। তার মধ্যে এটা দেখলাম আমরা কি বলতো উভধর্মী, অম্ল প্লাস ক্ষার, উভধর্মী, যেহেতু এটা শেষ মৌল ছিল না, মাঝামাঝি হবে না, আমাদের বোরন, আমাদের লিথিয়াম, বেরিলিয়াম, বোরন তো অবধাতু, তো এটা এই জন্য উভধর্মী। আর এটার পরে অ্যালুমিনিয়াম আছে, আর একটা ধাতু আছে, তাই না? এটা কি জানলি বলতো, ক্ষারীয় না, এটা তো ক্ষারীয়। ওকে, তো এখন দেখো কথা বললাম যে এটা অম্ল ক্ষারক কেন, কারণ এটা কি তৈরি করে বলতো, এটা ক্ষারের সাথে, এটা অম্ল কেন, কারণ এটা অ্যাসিডে মানে আমাদের ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। ক্ষার কেন, কারণ অম্লের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ তৈরি করে। আমরা জানি কি অম্ল ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ তৈরি করে। তো এ কি করে, অম্লের সাথে বিক্রিয়া করে, মানে ক্ষারের সাথে বিক্রিয়া করে, অম্লের সাথে বিক্রিয়া করে, এই জন্য কি বলতো উভধর্মী। যেমন এখানে যদি বলি, এই দেখো বেরিলিয়াম কি করছে, এইচ প্লাস মানে HCl, এর সাথে বিক্রিয়া করে, দেখো তৈরি করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বেরিলেট তৈরি করছে, বুঝতে পারছো? তার মানে কি এটা উভধর্মী। ওকে, ম্যাগনেসিয়াম এটা তো ক্ষারীয়, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারীয়, কারণ কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই যে সালফিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম তৈরি করছে। এখন কথা হলো যেটা না বোঝার কথা হলো, এরা কি বলছে পরীক্ষা আসে, এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, মানে ক্ষারীয় দ্রবণ তৈরি করতে পারে না, পানিতে দ্রবীভূত হয়, পানিতে অদ্রবণীয়। কেন? প্রশ্ন হলো এদের ক্ষুদ্র পারমাণবিক আকার, কি বলতো এই বেরিলিয়াম এটা কি একদম ছোট না সাইজের, ম্যাগনেসিয়াম সাইজ ছোট কি না বলতো, দ্বিতীয় পর্যায়ের মৌল কোথাকার, এবং তৃতীয় পর্যায়ের মৌল, এরা আকার অনেক ছোট, মানে ছোট ধাতু, ছোট ধাতুগুলোর মধ্যে এরা উল্লেখযোগ্য, তাই না? যেহেতু সবার উপরে এরা ধাতুগুলোর মধ্যে আকার অনেক ছোট, আকার অনেক ছোট হওয়ার কারণে দেখি থাকে কিন্তু নিগলের সাথে বস্তু শক্তি ইলেকট্রন কি থাকে, খুব শক্তিশালী আকর্ষণ। ফলে এরা যাদের সাথে যৌগটা তৈরি করে বেরিলিয়াম অক্সাইড, অক্সিজেনকে কি করে খুব কাছে নিয়ে থাকে, কি থাকে, শক্ত একটা বন্ধন তৈরি হয়। তার বেরিলিয়ামের সাথে অক্সিজেন যে বন্ধনটা তৈরি হয়, এটা খুবই শক্ত একটা বন্ধন, কাছে নিয়ে থাকে, অর্থাৎ শক্ত বন্ধন তৈরি হয়। শক্ত বন্ধন তৈরি হয় মানে কি, এই বন্ধনটা তৈরি হতে মানে কি লাগছে, মানে শক্তি অনেক ছেড়ে দিতে হয়েছে না, শক্তি নির্গত হয় না। আমরা জানি বন্ধন গঠনে কি হয়, শক্তি নির্গত হয়। তাহলে এখানে দেখো বন্ধন গঠনে অনেক শক্তি নির্গত হয়েছে। তো উল্টো ভাবে যদি বুঝি, যেহেতু এরা খুবই শক্তিশালী, আকার ছোট, তারপরে এদের বন্ধনটা ভাঙতে কি লাগবে, শক্তি বেশি দিতে হবে না বেশি পরিমাণ শক্তি, তাহলে এদের বন্ধন ভাঙতে বেশি পরিমাণ শক্তি দিতে হবে, বুঝতে পারছো? এখন কথা হলো পানিতে দ্রবীভূত হয় কেন, কারণ পানিতে দ্রবীভূত হতে গেলে কি হয়, এক ধরনের পানিতে দ্রবীভূত হতে গেলে ওখান থেকে এক ধরনের পানি একটা শক্তি দেয়, কি দেবে মনে করো, পানি একটা শক্তি দেয়। মনে করো এরকম বিষয় যে পানি বলে কি H2 আছে, ভাই তুমি যে আমার সাথে যুক্ত হবে আমি তোমাকে শক্তি দিব। তো এখন পানির যে একটা সামর্থ্য আছে, মনে করো মনে করো 100 জুল, তো 100 যাদের বন্ধন সীমা কি 100 জুলের নিচে আছে তাদেরকে তো ভাঙতে পারবে, যাদের মনে করো 500 তাদের কি পানি কি নিতে পারবে, সামর্থ্যের বাইরে, ইচ্ছা আছে বা সামর্থ্যের বাইরে দিতে পারবো। তো এদের কি বলতো, এই যে এটা যে বললাম তাদের বন্ধন শক্তি বা বন্ধন গঠনের নির্গত শক্তিকে মিলি বন্ধন শক্তি বলে থাকি, এটা বলা হয় ল্যাটিস এনথালপি। কি বলছিলাম বলছিলাম না? তো ল্যাটিস এনথালপি এই দুইটা যৌগের অনেক বেশি, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং বেরিলিয়াম অক্সাইডের ল্যাটিস এনথালপি অনেক বেশি, যার কারণে কি বলতো পানি এদেরকে কি করতে পারে না, বিয়োজন করতে পারে না, বুঝতে পারছো? এই জন্য কি বলতো অদ্রবণীয়। পরীক্ষা যদি আসে তাহলে এবার বলে দিবা বেরিলিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড কেন পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? যে এদের ল্যাটিস এনথালপি অনেক উচ্চ, বুঝতে পারছো? কেন উচ্চ সেটা হচ্ছে এদের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধের কারণে। ওকে, তাহলে এগুলো আমরা বুঝলাম। ওপর দিকে ম্যাগনেসিয়ামের কথা বললাম, ঠিক আছে? ওকে, এখন দেখো পরেরটা কি বলছে, বোরন অক্সাইড এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পরের মৌলটা কি, বোরন এবং কার্বন, তাই না? তাহলে বোরন অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এরা কি বলতো মৃদু অম্লীয়, বুঝলামই তো, তাহলে অম্ল হয়ে যাচ্ছে, মৃদু অম্লীয়। উভয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি করবে,
অম্লীয় অ্যাসিড এবং ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ পানি। আমাদের বিপরীত দ্রবণের সাথে কি করে? লবণ পানি তৈরি করে, এটা আমরা জানি। এখন দেখো এই যে বোরনের অক্সাইড যেটা আছে, পানিতে অর্থোবোরিক অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করবে? মেটাবোরাইট উৎপন্ন করে। এটা বলছে আর কি, এটা একটু বলে রাখলে মনে রাখলে হবে। কারণ আমরা জানি তো যেহেতু এটা কি বলতো, যে বোরনের অক্সাইড যেহেতু কি বলতো অম্লধর্মী, তাহলে পানি থেকে বিক্রিয়া কি যে বোরিক অ্যাসিড তৈরি করবে অবশ্যই, তাই না? আর এটা কি বলতো, কোথায় গেল, তৈরি করবে। ওকে, এখন যেহেতু দেখো এরা যেহেতু তো ক্ষার অম্লধর্মী, তার মানে ক্ষার সাথে বিক্রিয়া কি করে কি তৈরি করবে? লবণ পানি, তাই না? এটাই বলছে আর কি, এখানে তেমন কিছু নেই। এখন দেখো কি বলছে, দ্বিতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ মৌল নাম কি? নাইট্রোজেন। এটার 5টা অক্সাইড আছে। কয়টা অক্সাইড? 5টা। এটা একটু মনে রাখতে হবে। নাইট্রোজেনের 5টা অক্সাইড কি কি মনে রাখতে হবে? নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এটা হলো কি বলতো নিরপেক্ষ। নাইট্রাস এবং নাইট্রিক কি বলতো নিরপেক্ষ। এই যে যার মান কত? 3 কম। অপরদিকে বলতো এই যে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড বা নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এবং ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বা নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বা নাইট্রোজেন পেন্টাঅক্সাইড কি ওরা কি অম্লীয়। তাহলে কি বলতো এখানে 2টা দেখলাম নিরপেক্ষ আর 3টা কি বলতো অম্লীয়। তো বললাম তো সকল অধাতুর অক্সাইডে কি হয় না? অম্লীয় হয় না। যার মান যদি কম হয় সেক্ষেত্রে কি হয়? আমাদের নিরপেক্ষ হয়ে যায়। দেখো এটাই বলছে, যে সকল অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তাদের ওই অ্যাসিডের অ্যানহাইড্রেট বলা হয়। ওই যে একটা যেটা বলে আসলাম অ্যানহাইড্রেট কাকে বলে, সংজ্ঞা আসতে পারে, সেক্ষেত্রে এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো পানির সাথে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড বিক্রিয়ায় অস্থায়ী কি তৈরি করে? নাইট্রাস অ্যাসিড তৈরি করে। কিন্তু ছোট মানুষের সাথে বিক্রিয়া করে কি করে? সোডিয়াম নাইট্রেট তৈরি করে। এগুলো বলছে আর কি কি তৈরি করে। ওকে, এগুলো তেমন কিছু না। তাহলে আমরা জানি যে এই যে এখান থেকে মনে করে একটা নাইট্রিক অক্সাইড তৈরি হলো, নাইট্রিক অ্যাসিড তৈরি হলো কোথা থেকে? এই যে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। তাহলে দেখো নাইট্রিক অক্সাইডের অ্যাসিড অ্যানহাইড্রেট কে? এইটা মনে রাখতে হবে যে আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়? নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এটা একটু মনে রাখতে হবে। ওকে, এগুলো তেমন কিছু নেই। তৃতীয় পর্যায়ে কি আছে বলতো? অ্যালুমিনিয়াম অক্সাইড। আমরা কি জানি বলতো, এই যে তৃতীয় পর্যায়ের শেষ ধাতুটা কি ছিল? অ্যালুমিনিয়াম। এখানে কি হয়? উভধর্মী যৌগ তৈরি করে। কি বলতো? উভধর্মী। ওকে, তবে অ্যালুমিনিয়াম দেখো অক্সাইড পানির সাথে কি করে না? বিক্রিয়া করে না। কিন্তু কি বলতো, এটা কিন্তু পানির সাথে কি করে না? বিক্রিয়া করে না। ওই একই কেস, করে না। কিন্তু কি করে বলতো এরা? হ্যাঁ, এরা কি ওদের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। যাই হোক, লবণ পানি হয়ে যায় আর কি। যাই হোক, তো এটা দেখলাম, এই যে বিক্রিয়া করলো সোডিয়াম অ্যালুমিনেট, এটা একটা বহুল প্রসিদ্ধ যৌগ, এটাকে উপরে আসলো না। ওকে, তারপরটা দেখো সিলিকন ডাইঅক্সাইড। এটা তো অম্ল অবশ্যই, অবধাতু, বাট এটা কি ধাতুর পরে যেহেতু এটা কি হবে? অম্লধর্মী। দেখো বুঝতে পারছো? অম্লধর্মী অক্সাইড, এর সাথে মনে রাখলো। তারপর দেখো নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এটা তো অধাতুর অক্সাইড না, তার মানে কি অম্লধর্মী। এটা বলছে, এগুলো আর পড়তে হবে না, এইগুলো শুধু বলছে যে এগুলো অম্লধর্মী কিনা। সালফার ট্রাইঅক্সাইড অবশ্যই অধাতুর অক্সাইড, মানে কি পানির সাথে বিক্রিয়া করবে। এগুলো একটা পড়ে নেবে, এগুলো এখানে আর কিছু নাই ভাই পড়ার মতো, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড থেকে কি হয়? যে সালফিউরাস অ্যাসিড তৈরি হয়ে থাকে, এগুলো বলছে আর কি। এগুলো তেমন কিছু নাই। ওকে, মৌলের দেখো অক্সাইডের পিএস। তো এখানে একটা দেখলাম যে এই যে মৌলের অক্সাইডের পিএস এর পর্যাবৃত্ততা একটা কথা বলছি এখানে। তো আমরা যেহেতু দেখলাম কি বলতো, একই পর্যায়ে যদি বাম থেকে আমরা ডান দিকে যাই তাহলে কি হয়? ক্ষার ছিল, তারপর কি বলতো অধাতু। এখানে ছিল কি তীব্র ক্ষার, এখানে কি বলতো তীব্র অ্যাসিড। মাঝে কি ছিল? নিরপেক্ষ। মাঝে নিরপেক্ষ। ওকে ওকে, আচ্ছা আমি একটু ভালো জায়গায় লিখি, সুন্দর একটা জিনিস এখানে। পিএস স্কেল তোমরা জানো, নাম জানো? এরকম তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, মাঝে কি ছিল? নিরপেক্ষ। ওকে, তারপরে এটা যেহেতু আমার তীব্র, তারপর থেকে ক্ষার হয়ে গেছে, মানে তীব্র ক্ষার থেকে অম্ল হয়ে গেছে, তার মানে নিরপেক্ষ হয়েছে। মাঝে কি লঘু হবে না? আসিয়া লঘু কি হবে বলতো? লঘু অম্ল, লঘু ক্ষার যেহেতু, তাহলে এবারে কি হবে? আগে যে তীব্র হয় না, কি ছিল? লঘু অম্ল। আমরা জানি নিরপেক্ষটা পিএস কত বলতো?
পিএস হলো 7। এটা কথা বলো তো, শূন্য শূন্য বলতে হয় না, মেনলি আমরা 1 থেকে বলি, ঠিক আছে? শূন্য থেকে 14 লেখার আগে হ্যাঁ, তাহলে মনে করো 1 থেকে যদি বলি আমরা, আর এটা কত হচ্ছে বলো তো? 14। শূন্য দিতে চাও, দিতে পারো, সমস্যা নেই। বলো কোন যোগের পিএস শূন্য, বলো বলো কোন ক্ষারের পিএস শূন্য? কোন খারের হ্যাঁ, তাহলে কি এখানে তীব্র ক্ষারের কি, যেহেতু সীমা বললা তুমি শূন্য আছে, জানি না সো এটা বলে লাভ নেই। তো এক থেকে মেইনলি বলা হয় থেকে এক সামথিং, এক আছে কোনটা এক বলতে আসলে এক না, একের কম হতে পারে পিএসটা, 0 হতে পারে, এই জন্য 0 দেওয়া হয় আর কি। তবে শূন্য ভেবে নাই, বুঝছো, শূন্য পিএস নেই, ঠিক নেই। তো এটা বললাম আর কি, উদাহরণ দিলাম আর কি। তাহলে আমার ছোট থেকে কি হচ্ছে, বড় হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা কিন্তু পিএস স্কেলের সাথে মিলে গেল, এটা কিন্তু আমাদের পর্দা বিদ্যুৎ কিভাবে পিএসএস স্কেলের সাথে মিললো? মিলে নাই, না কিভাবে মিলে? তীব্র এই পাশে সাতের নিচে যখন কম হয় তখন তো এসিড হয়। অ্যাসিড হয়, হ্যাঁ। সরি, উল্টা করছি নাকি? হ্যাঁ উল্টাই, দেখো এটা পিএস স্কেল কেন উল্টা ভাবে পিএস স্কেল হয়েছে আর কি, মানে এটা কি লিখতে বলেছে পিএস স্কেল। তো দেখো তাহলে এবারে কি, এবারে 14, এই পাশে দাও 0, পিএস স্কেল হয়েছে না? এখন মনে হচ্ছে হ্যাঁ, পিএসএস স্কেল। এটাই ওগুলো লিখতে উল্টা হয়েছে, একটা স্কেল হয়েছে না, ধারাবাহিকতা হয়েছে কিনা, এটাই যে ধারাবাহিকতা মেইন করছে এখানে। ওকে, খারের কখনো কি হয়, শুদ্ধ হয় বলবো না, খারের তো ই এক হবে কেমনে, দেখো তাহলে এটা হলো। তো এইভাবে আমরা পড়বো, আর এগুলো বিভিন্ন কালার, এটার কি কালার, তীব্র হলে অ্যাসিডের কি, গাঢ় অ্যাসিডের কি, এগুলো নিয়ে আমরা পড়বো। আমরা কোথায় পড়বো বলো তো? এগুলা পরে অর্ধেক আছে আমাদের, রাসায়নিক বিক্রিয়াতে আছে, আর এগুলো নিয়ে তো পড়বো। এটা মানে বিভিন্ন বিক্রিয়া নিয়ে, কালার নিয়ে, যেমন বিভিন্ন নির্দেশকের পরিমাণগত রসায়ন আমরা পড়বো, এখানে কিছু নেই। এখন দেখো এখানে কিছু নাই, এটাই বলছে যে পিএইচের পর্যাবৃত্ত, তাহলে এটা বলছে এখানে। এখন দেখো এই যে এখানে একটা জিনিস জানতে পারো যে এই যে কোনটা কি, এটা এমসিকিউ আসে, যেমন এই অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা বলছে, এগুলো মিলে কি করা হয় বলো তো? ওই যে মোবাইল প্লাগ, স্পার্ক প্লাগ বা উচ্চ তাপমাত্রা ইলেকট্রিক হিটার প্রভৃতি যন্ত্রে রোধক এবং ইনসুলেটর রূপে ব্যবহার করা হয়ে থাকে। এবং দেখো এখানে সিলিকন অক্সাইড কি বলতো, সিলিকন অক্সাইড ব্যবহার হয় আধুনিক যোগাযোগ ব্যবস্থার অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান রূপে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, পরীক্ষা আসে। এই যে 3টি বাণিজ্যিক অ্যাসিড বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এটা বিক্রি করা হয়, বুঝছো? বাণিজ্যিক অ্যাসিড, এই যে এই 3টা মনে রাখতে হবে, বাণিজ্যিকভাবে। ওকে, অপটিক্যাল ফাইবার বুঝো? হুম, কিসের বলতো? ডিশ অ্যান্টেনা বা ওয়াইফাই। অপটিক্যাল ফাইবার এখানে কি ঘটে বলতো, তথ্যগুলো কেমনে আসে? পূর্ণ ভালো আসে, অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বুঝো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? অল্প অল্প মনে আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে বলো? মানে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে আবার ওই মাধ্যমে ফিরে আসে, মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ। সম্পূর্ণরূপে ফিরে আসে, তখন তাকে পূর্ণ। বলো সংকট কোণ কাকে বলে? মনে নাই তো। তুমি বলো, তুমি বলো, তুমি বলো। আপাতন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, বুঝতে পারছো? তাকে ওই মাধ্যমে দেখা দিব। মনে আছে, সমস্যা নেই, কিন্তু মান মনে আছে। তো বিষয়টা হলো এরকম, বুঝছো? এটা হলো বিভেদ তল, দুইটা মাধ্যমকে যে পৃথক করে রাখে তাকে বলে বিভেদ তল। এটা হলো বিভেদ তল, এটা হলো অভিলম্ব। অর্থাৎ বিভেদ তলকে লম্ব যে চেক করে তাকে বলা হয় অভিলম্ব। এখন একটা রশ্মি এখানে আপতিত হলো, এটাকে বলা হয় আপতিত রশ্মি, বুঝছো? একটা তল থেকে যখন আরেকটা তলে যায়, কথা বলে সোজা যায় না, যখন মাধ্যম যখন আলাদা হয়, মনে করি এটা হলো বায়ু, এটা কি বলতো? পানি। তাহলে এক মাধ্যম অন্য মাধ্যমে যখন যায় আলাদা রশ্মি, এক সমান্তরে অন্য সমান্তরে যায়, তখন কি করবে? এর অবিলম্ব থেকে দিকে সরে যায়, হয়তো কাছে আসে আর দূরে সরে যায়। এই কাছে আসে বা দূরে সরে যায় বলা হয় প্রতিসরণ, বুঝছো? যদি হালকা থেকে ঘনতে যায় তাহলে কি করবে? এটা হালকা থেকে এই যে অবিলম্বের কাছে আসবে, আর ঘন থেকে হালকা গেলে এদিক দূরে চলে যায়। যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু এদিকে যায় না, বুঝতে পারছো? এটাকে মেনলি প্রতিসরণ বলা হয়। তো এই যে এটা বললাম যে হালকা থেকে ঘনতে যায় এরকম হয়। আর যদি মনে করো এটাই পানি, এটা কি বলতো? বায়ু। তাহলে কি হলো? ঘন থেকে হালকা থেকে গেল না, তখন কি করবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো মনে করো যে একটা আলোক রশ্মি মনে করো আবর্তিত হলো এই কোণে, তাহলে যাওয়ার কথা ছিল কি এইদিকে, এই সাথে যাওয়ার কথা ছিল না, কি গেল কোন দিকে? এদিকে। তো এক পরে যদি আর কোনটা একটু বাড়ায় দেয় তাহলে এটা দেখা যাবে এই বরাবর যাবে। কোন বরাবর? তাহলে যখন আপতন, এটা কিন্তু এটা একবার ছিল, প্রথমে ছিল আপতন কোণ আয়তের বর্গ, এটা হলো দ্বিতীয় আপতন কোণ।
তাহলে এখানে আমাদের এটা ছিল প্রথমে আমাদের কি বলতো প্রতিসরণ কোণ আয়তন পরিষ্কার, এটা হলো দ্বিতীয় প্রতিসরণ কোণ R2, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এই পরবর্তীতে কি হলো বলতো, এই কোণটা কি 90 ডিগ্রি না? ওকে, তাহলে এই যে কোণের কারণে এখানে আমাদের প্রতিসরণ কোণ 90, এটাকে বলা হয় সংকট কোণ, কিউসি দ্বারা পরিষ্কার হয়। কি দ্বারা? থিটা সি থিটা সি কিউসি, তোমাদের বইয়ে আগে সি নাইনতে বললো থিটা সি, বলতে পারো থিটা সি দ্বারা পরিষ্কার হয়, বললে হয় আর কি। তো এখানে পরিষ্কার হয় থিটা সি দ্বারা পরিষ্কার হয়, তো এটা করা হয় আর কি। তাহলে এটা এই বরাবর যায়, ঠিক আছে। এখন কথা হলো এর বাইরে যদি যায় তাহলে আরো বাড়িয়ে যাবে না? তাহলে প্রতিফলনের নিয়ম অনুসারে যত ডিগ্রি কোণ আপতিত হবে তত ডিগ্রি কোণে কি হবে প্রতিফলিত, মানে আপতিত মানে প্রতিফলিত হবে আর কি। তো নর্মালি যেগুলো প্রতিফলন আছে এখানে কি হয় বলতো, আলো শোষণ হয়। এখানে যে পরিমাণ আলো এখানে প্রতিফলিত হচ্ছে কিছু পরিমাণ আলো এখানে চলে যায় শোষিত হয় মাধ্যমে, আর বাকিটা এদিকে চলে যায়, মানে আলোর তীব্রতা কমে যায়। এটা যে তীব্রতা নিয়ে আসলে এই তীব্রতা কি হবে, থাকে না। বাট এই প্রতিফলনে কোনো আলো শোষিত হয় না। এই জন্য অপটিক্যাল ফাইবার যখন একটা এরকম ফাইবার, সেখানে আমাদের এই পূর্ণ অবমন্থন প্রতিফলন পাঠানো হয়, যাতে আমি যে তথ্যটা দিচ্ছি এখান থেকে ওই তথ্যটা তুমি এখানে একদম পূর্ণাঙ্গভাবে বা কোনো লস না হয়, বুঝতে পারছো? এই জন্য আমাদের পূর্ণতরঙ্গ মানে মেনলি মনে করো যে আমি যখন এখানে বায়ু থেকে এখানে আমরা ঘন মাধ্যমে একটু ফালাইলাম, সংকট কোণে আমরা বেশি কোণে ফালাই, তার মানে কি হবে আবার পুনরাবর্তন এখানে হবে, তো এখানে ওই সংকট কোণ থেকে বেশি কোণে আবর্তিত হয়, আবার তাহলে এখানে দেওয়া পড়বে প্রতিফলিত হবে, এইভাবে যেতে 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 একটা বেড়ে যায়, বুঝতে পারছো? ওকে, এই যে মেনলি আমাদের বিভিন্ন পরীক্ষা করি না, হাসপাতালে এন্ডোস্কোপি করা হয়, বিভিন্ন আমাদের বিভিন্ন কিছু দেখা লাইট দিয়ে ছবি তোলা হয় কেমনি, এই যে লাইট পাস করা মতো এন্ডোস্কোপি করতে নাকি খুব লাগে, একটু লাগে তো, গলার দিয়ে ইরিটেশন হবে না? আমি তো গলার মধ্যে হাত দেওয়া যায় না, কেমন হয় না? তো একটা ইরিটেশন হবে, ভিতরে গেলে সমস্যা না করে। তো দেখো এগুলো পড়েছিল, ও সরি একটা জিনিস নোটটা করছিলাম, দেখো তাহলে এখন একটা জিনিস আমরা দেখবো, একটু আগে দেখলাম না উভধর্মী অক্সাইড কথা বললাম না, কয়টা অক্সাইডের কথা বলছিলাম উভধর্মী বলো তো? অ্যালুমিনিয়াম বলছিলাম, হ্যাঁ। তারপর বেরিলিয়াম, হ্যাঁ, এর দুটাই তো বললেন। এই যে এই দুইটার কথা বলছিলাম না, হ্যাঁ। তো ওখানে আরো অনেক অনেক অক্সাইড আছে যেগুলো কি বলতো উভধর্মী। তো এখানে সবগুলোর আমি নাম লিখেছি। জনি, তুমি আজ ইন্ডিয়া বা জানি যদি দাও তাও দিতে পারো, ও জানি দিতে পারো সমস্যা নাই, বা নাম দিতে পারো জনি। জানি তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবে, পাবেই বললাম, সোনা পাবে পাবেই বললাম, জোর করে বলতেছি, সোনা পাবেই পাবেই বললাম, ঠিক আছে। যদি পাবেই দাও সেক্ষেত্রে পাবে দিয়ে দুইটা দিয়ে দিলা, তখন দুইটা একই। তারপর কি জানি বা জনি মানে কি জিঙ্ক অক্সাইড, জানি মানে জিঙ্ক অক্সাইড, তুমি মানে টেলুরিয়াম অক্সাইড, আজ মানে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড, তারপরে সোনা মানে টিন অক্সাইড, এসএন, তারপরে পাবে মানে কি লেড অক্সাইড, তারপরে এটা কি হবে, এটাও লেড অক্সাইড, ওকে। তারপরে এটা কি হবে, বেরিলিয়াম অক্সাইড। তাহলে এটা তোমরা মনে রাখতে পারো। আর এখন কি বললাম, কোনো পানি নেই, কোনো পানি নেই, এটা মনে রাখবো। কত হলো, নতুন পানি H2O নাইটে নাইট্রাস অক্সাইড, এটা একটু মনে রাখবো। তাহলে তোমাদের সে পড়া দেখো, এই যে এখানে একটা দেখো শখটা আবার একটু বলে দিই, এখানে এই যে কথাগুলো বলছে, এতে উভধর্মী অক্সাইডের কাছে কিছু কথা বলছে যেগুলো আমরা বললাম সামনে দিয়ে, যে কয়েকটা বলছে, ঠিক আছে। এখানে নিচেও একটা দিয়েছে, আর যে এগুলো পর্দাবৃত্তিতে দেখো আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ, যে এখন বাম থেকে ডান দিকে কি গেলে কি হয় এগুলো জানি আমরা, হ্যাঁ এগুলো একটু দেখে নিবে। এখানে কিছু নাই, পরবর্তী দিন থেকে আমরা নতুন জিনিস শিখবো, সুন্দর জিনিস। রাসায়নিক বন্ধন না ওইদিকে হলো